অর্জুন ছিল তুখোড় এক আইনজীবী যে আজ পর্যন্ত কোনো কেস হারেনি, কিন্তু সবসময় ন্যায়ের জন্য লড়াই করা অর্জুনকে এবার দাঁড়াতে হয় এক ভয়ঙ্কর অপরাধীর পাশে, যেখানে পুরো কোর্টরুম জানতো যে সেই আসল অপরাধী, যে রাতের অন্ধকারে এক মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। অথচ অর্জুন তাকেই নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লাগে। কিন্তু কেন শেষমেশ সে এক অপরাধীকে বাঁচানোর জন্য নিজের নীতি বিসর্জন দিচ্ছে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ইক্কাতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় মুম্বাই থেকে। রাত বাজে তখন প্রায় 10টা, আর এখানেই আমাদের একটা ক্লাবের দৃশ্য দেখানো হয়। এই ক্লাবে সবাই আনন্দ করছিল, পুরো পরিবেশটাই ছিল অন্যরকম। আর এখানেই আমরা দেখতে পাই সূর্যমান গৌর এবং সোমা মিত্তালকে। তারা একসাথে বসে এখানে মদ্যপান করছিল আর একে অপরের সাথে সময়টা খুব উপভোগ করছিল। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা দুজনই একে অপরের সাথে বেশ কমফোর্টেবল। দেখা যায় প্রায় 1-1.5 ঘন্টা কেটে যায়, তারা দুজন একসাথে কাটায়। আর এরপরই সূর্য সোমাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। তারা দুজনেই প্রচুর মদ্যপ অবস্থায় ছিল। এই অবস্থাতেই তারা দুজন একসাথে বেরিয়ে যায়। আর সেই রাতেই সূর্যের গাড়ি বারেলির একটা এলাকায় এসে থামে। আর এখানেই আমরা দেখতে পাই একজন চাওয়ালাকে। সে যখনই এই গাড়িটা দেখে তখনই চা নিয়ে সেই গাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই তার চোখ কপালে উঠে যায়, কারণ সেই গাড়ি থেকেই সোমা মিত্তালকে নিচে ফেলে দেওয়া হয়। সে ছিল একেবারে রক্তাক্ত অবস্থায়। চাওয়ালা কিছু বলবে বা করবে তার আগেই গাড়িটা প্রচন্ড গতিতে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দৃশ্য চলে যায় পরের দিন। আমরা অবন্তিকা নামের এক নারীকে দেখতে পাই। তার নিজের মেয়ে সামায়রা সুইমিং কম্পিটিশনে এসেছিল, আর এই সুইমিং কম্পিটিশনে সে তার মেয়েকে উৎসাহিত করার জন্য সেখানে এসে পৌঁছায়। সামায়রা ছিল এক অসাধারণ সাঁতারু। সে সব সময়ই প্রথম হয়, তাই তার মায়েরও তাকে নিয়ে গর্ববোধ কম ছিল না। অন্যদিকে আমরা অর্জুন মেহরা নামের একজন মস্ত বড় আইনজীবীকে দেখতে পাই, যাকে শহরের প্রতিটা মানুষ ইক্কা নামে চেনে। তিনি একজন ডিফেন্স লয়ার, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী যাকে বলে। কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো কেস হারেননি। এই কারণে অর্জুন নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা জনসাধারণের সাথে শেয়ার করছিলেন যে কিভাবে তিনি এই পর্যন্ত এসেছেন। এই অর্জুনের আর একটা বিশেষত্ব ছিল, সেটা হলো যখনই তিনি কোর্টে কোনো কেস লড়েছেন, সেই কেসের রায় যখন জজ সাহেব শোনাতে যায় তার ঠিক 5 মিনিট আগেই অর্জুন এখানে নিজের ইক্কা ছুড়ে দেয়, অর্থাৎ তাসের টেক্কা বা মক্ষম চাল যাকে বলে। আর এরপরই সে কেসটাকে পুরোপুরি বদলে দেয়। আর এমনটা প্রতিবারই হয়, প্রত্যেকবারই সে কোনো না কোনো ভাবে কেস জিতে যেত। যাক, এরপরই আমরা আবারও সামায়রাকে দেখতে পাই। সে সুইমিং কম্পিটিশনে ছিল আর সবার আগে ছিল। তার মাও তো ভীষণ খুশি হচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় যে হুট করে মেয়েটার হলো কি। সামায়রাও সেই জায়গাতেই থমকে গিয়েছিল। এরপর সবাই মিলে সামায়রাকে নিজেদের সাথে নিয়ে যেতে শুরু করে। সামায়রার মা অবন্তিকা তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে হুট করে তার মেয়ের কি হলো। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তার হাজবেন্ড অর্জুনকে কল করে আর তাকে এই সব কথা জানায়। হ্যাঁ, এই অর্জুনই ছিল সামায়রার বাবা। অর্জুনও তো এই সব কথা শুনে প্রচন্ড অস্থির হয়ে যায়। সেও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে পৌঁছায়। তবে ততক্ষণে অর্জুন দেখে যে সামায়রা এখন পুরোপুরি ঠিক আছে। সে নিজেও জানায় যে আসলে পানির নিচে যাওয়ার পর কখনো কখনো এই সমস্যাটা হয়ে থাকে, তাই এটা বড় কোনো ব্যাপার না, তারা যেন চিন্তা না করে। সে একদম সুস্থ আছে, ঠিক আছে। তো এরপরে এখানে একজন নার্স আসে আর সে জানায় যে সামায়রার ডিসচার্জ পেপার তৈরি হয়ে গেছে। এর মানে সামায়রা এখন বাড়ি যেতে পারবে। তাই তারা যেন সব পেপারের কাজ শেষ করে সামায়রাকে বাড়ি নিয়ে যায়। তবে যাওয়ার আগে অবন্তিকা এবং অর্জুন ডাক্তারের সাথে দেখা করে। তারা ডাক্তারের কাছে জানতে চায় যে আসলে এসব কি হচ্ছে, ব্যাপারটা কি আসলেই সাধারণ নাকি এখানে চিন্তার কোনো ব্যাপার আছে। ডাক্তার জানায়, দেখুন, আগে আমাদের কিছু টেস্ট করতে হবে, তারপরই আমি কিছু বলতে পারবো। আমার মনে কিছু সন্দেহ আছে যা পরিষ্কার করা খুবই জরুরি, তাই টেস্ট করাতে বলছি। তখনই জানা যাবে যে আসলে সামায়রার কি হয়েছিল। টেস্ট না করে শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না। এই কথাগুলো শোনার পরই এখানে অর্জুন এবং অবন্তিকা কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায়। কিন্তু তখনই অবন্তিকা আর অর্জুনের মনে হয় যে সম্ভবত এটা কোনো বড় সমস্যা নয়। ডাক্তার হয়তো শুধুই তাদের ভয় দেখানোর চেষ্টা করছে, তাই এসবে তারা খুব একটা পাত্তা দেয় না। এরপরই নিজেদের বাড়ির দিকে যেতে শুরু করে।
যেতে যেতে মাঝ রাস্তাতেই অর্জুনের অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে অমৃতপাল নামের একজন তার সাথে জরুরি কথা বলতে চায়। কিন্তু অর্জুন বলে বর্তমানে আমার ফ্যামিলি টাইম চলছে আর এই মুহূর্তে তো আমি কোনো কথাই বলতে পারবো না। তুমি নিজে দেখো কিভাবে হ্যান্ডেল করতে পারো, আমার পক্ষে আসা সম্ভব না। আর সে তাকে পরিষ্কার বলে দেয় ইমার্জেন্সি হলেও আমি সেই লোকটার সাথে আগামীকালই কথা বলতে পারবো, তার আগে সম্ভব নয়। এই বলেই অর্জুন ফোন কেটে দেয়। এরপর তারা নিজের বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু বাড়ি পৌঁছাতেই অর্জুন একটা সংবাদের ব্যাপারে জানতে পারে আর সেই সংবাদটা মূলত সূর্য এবং সোমার ছিল। জানা যায় যে সোমা মারা যায়নি, সে হাসপাতালে আছে, কিন্তু তার অবস্থা অনেক বেশি গুরুতর। সে কোমায় রয়েছে আর সূর্যের বিরুদ্ধে খুনের চেষ্টার চার্জ লেগেছে, অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার। কিন্তু হাসপাতালে সোমার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। তার সুস্থ হওয়ার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। সেখানে আমরা সোমার মাকেও দেখতে পাই। বেচারি তো সারাটাক্ষণ শুধু নিজের মেয়ের খেয়ালই রেখে যাচ্ছিলেন। এরপর আমরা জানতে পারি যে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি আইনজীবী হিসেবে গোপাল কৃষ্ণন নামের একজন আইনজীবীকে হায়ার করা হতে পারে, যিনি সূর্যের বিরুদ্ধে কেস লড়বেন। এরপর আমরা দেখতে পাই ওই সূর্যমান গৌড়ের বাবা হর্ষবর্ধন গৌড়কে। সে তার কাছে অর্জুন মেহরাকে ডেকে নেয়। বোঝাই যায় সে বেশ পাওয়ারফুল। আসলে হর্ষবর্ধন গৌড় একজন মস্ত বড় রাজনীতিবিদ, আর যদি এই সমস্ত চার্জ তার ছেলের উপর লাগে তবে তার ভাবমূর্তি নষ্ট হতে পারে, যা সে মোটেও চায় না। তাছাড়া নির্বাচন তো আগামী মাসেই, এর মধ্যে এসব হলে তার জন্য ভীষণ সমস্যা হবে। এই কারণে তাকে এই কেসটা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলতে হবে, কারণ সেই ঝামেলা মাথায় রাখতে চায় না। আর এই উদ্দেশ্যেই সে নিজের সবচেয়ে যোগ্য আইনজীবী অর্জুনকে এখানে ডেকেছিল। এখানে আমাদের আরো একটা কথা জানানো হয় যে হর্ষবর্ধনের যত কেস থাকে তা অর্জুনের ফার্মের লোকেরাই লড়ে থাকে, এবং হর্ষবর্ধন খুব ভালো করেই জানে যে যদি তার ছেলেকে কেউ নির্দোষ প্রমাণ করতে পারে তবে তা অর্জুনই পারবে, অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয়। কিছুক্ষণ পর এখানে হর্ষবর্ধন গৌড়ের ছেলে সেই সূর্যমান চলে আসে, যার ভেতরে অহংকার উপচে উপচে পড়ছিল। সে কারোর সাথেই ঠিকঠাক কথা বলে না, এমনকি সে তো তার নিজের উকিল অর্জুনের সাথেও ঠিকভাবে কথা বলছিল না। তাই অর্জুন বলে আমি এই কেস লড়তে পারবো না। এই কথা যখন সূর্য শুনতে পায় তখন সে বলে যদি তোকে মানাই করতে হতো তবে তুই হোয়াটসঅ্যাপেও করতে পারতিস, এখানে আসলি কেন? কিন্তু এখানে অর্জুন বলে আমাকে এই কথাটা সামনে এসে বলতে হতো, তাই আমি এসেছি। সূর্যের এসব ব্যবহার দেখে বোঝাই যায় সে কতটা বিগড়ে যাওয়া একটা ছেলে। ও যে বলে না বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, সূর্য ছিল ঠিক সেরকমই। কিন্তু সূর্যের বাবা তো তার ছেলের কেস অর্জুনকে দিয়েই লড়াতে চায়। তাই সে বলতে থাকে কি করলে তুমি এই কেসটা লড়তে রাজি হয়ে যাবে বলো তো? অর্জুন তখন বলে যে এখন কোনো অলৌকিক ঘটনা ঘটলেই হয়তো আমি কেসটা লড়তে রাজি হয়ে যাব। সে আসলে কোনোভাবেই কেসটা লড়তে চাইছিল না। এখানে আমরা জানতে পারি যে আসলে সূর্য আগে অর্জুনের ফার্মেই কাজ করত। সেও একজন চমৎকার আইনজীবী ছিল, কিন্তু তার উদ্দেশ্য তার অহংকার এবং তার কাজ করার ধরন ছিল খুবই খারাপ। এ কারণে অর্জুন তাকে ডিসবার করে দিয়েছিল, অর্থাৎ আইনজীবীর পদ থেকে বহিষ্কার করে দিয়েছিল, কারণ সে খুবই খারাপ একজন মানুষ। এরকম মানুষের আইনজীবীর পদে থাকা কোনোই প্রয়োজন নেই। আর এই কথা তো সবাই জানে যে সূর্য ভালো মানুষ নয়। যাকে কিছুক্ষণ পরেই একটা খবর আসে যে পাবলিক প্রসিকিউটর ছিলেন গোপাল কৃষ্ণন, হঠাৎ করেই তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। যে কারণে এখন এই কেসটা জুনিয়র পাবলিক প্রসিকিউটর অর্থাৎ মধুরা ব্যানার্জির কাছে চলে যায়, যে সব সময় চাইতো যেন সে কোনো বড় কেস পায়। আর আজ তার স্বপ্ন পূরণ হওয়ার পথে। অন্যদিকে আমরা দেখি যে এখন অবন্তিকা এবং অর্জুন ডাক্তারের কাছে আসে, কারণ অলরেডি তাদের মেয়ের রিপোর্ট চলে এসেছিল। ডাক্তার অর্জুন এবং অবন্তিকাকে জানায় যে সামাইরার ক্যান্সার হয়েছে। এই কথা শুনেই তো অর্জুন এবং অবন্তিকা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে তাদের পায়ের তলার মাটি সরে যায়। নিজেদের একমাত্র মেয়েকে হারানোর ভয় হতে থাকে তাদের। কিন্তু তখনই ডাক্তার জানায় যে বেশি ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন প্রতিটা জিনিসেরই চিকিৎসা সম্ভব। ডাক্তার জানায় যে সামাইরার স্টেম সেলস ট্রান্সপ্লান্ট প্রয়োজন, যা বায়োলজিক্যাল বাবা মায়ের বোন ম্যারো থেকে পাওয়া যায়। সেটা একবার পাওয়া গেলেই সব ঠিক হয়ে যাবে। এরপর ডক্টর বলতে থাকে দেখুন, এমনিতে সন্তানের সাথে মা কিংবা বাবা দুজনের যে কোনো একজনের স্যাম্পল ম্যাচ হয়ে যায়, কিন্তু আমরা এখানে টেস্ট করেছি আর জানতে পেরেছি যে অর্জুন সামাইরার বায়োলজিক্যাল বাবা নন, আর সামাইরার মার সাথেও তার স্যাম্পল ম্যাচ হয়নি। তাই ডক্টর জানায় আমরা ডোনার খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমাদের এই প্রসিডিউরটা যত দ্রুত সম্ভব তত দ্রুত করতে হবে, নাহলে সামাইরাকে বাঁচানো খুবই কঠিন হতে পারে।
এখন অর্জুনের কাছে স্রেফ 2 সপ্তাহ সময় ছিল। তারা কি করবে বুঝে পাচ্ছিল না। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। অর্জুন আর অবন্তিকা নিজেদের মধ্যে কথা বলছিল, আর এখানেই আমরা জানতে পারি যে আসলে সামাইরার বায়োলজিক্যাল বাবা অন্য কেউ নয়, বরং ওই সূর্যমান গৌর। আসলে সূর্য এবং অবন্তিকা কলেজের দিনগুলোতে একে অপরের সাথে রিলেশনশিপে ছিল। সেই সময় অর্জুনও অবন্তিকাকে পছন্দ করত, কিন্তু এই সূর্য তো মোটেও ভালো মানুষ ছিল না। এই কথা অবন্তিকা পরবর্তীতে জানতে পারে, আর এই কারণেই সে পরবর্তীতে অর্জুনকে বিয়ে করে নেয়। কিন্তু ততদিনে সামাইরা তার পেটে ছিল, অর্থাৎ সে সূর্যেরই মেয়ে। তবে এই বিষয়টা নিয়ে অর্জুনের বিন্দু মাত্র কিছু যায় আসে না। সে শুধু নিজের মেয়েকে বাঁচাতে চায়, তা সে যাই হয়ে যাক না কেন। আর সে তাকে সূর্যের মেয়ে না, সবসময় নিজের মেয়েই মনে করেছে। যাক, এরপরই অর্জুন সূর্যের সাথে দেখা করতে যায় আর তাকে এই সমস্ত বিষয় জানিয়ে দেয়। এইসব শুনে সূর্য বলে, তার মানে অলৌকিক ঘটনা ঘটেই গেল। অর্জুন এখানে সূর্যকে বলে, যদি তোর বোন ম্যারোর স্টেম সেলস আমার মেয়ে পেয়ে যায় তবে আমার মেয়ে বেঁচে যেতে পারে। তো এখানে সূর্য বলে যে আমি সহজেই তোর মেয়েকে আমার স্টেম সেলস দিয়ে দিব, কিন্তু এর বদলে তোকে আমাকে বাঁচাতে হবে। সূর্য এখানে অর্জুনকে বলে, দেখ, আমাকে বাঁচানোটা তোর জন্য খুবই সহজ হবে, কারণ আমি সত্যি কিছুই করিনি, আমি নির্দোষ। সূর্য আরো বলতে থাকে, আমি ভুল করতে পারি কিন্তু অন্যায় করতে পারি না। তবে অর্জুন তো সূর্যের ব্যাপারে খুব ভালো করেই জানে যে সে কেমন প্রকৃতির মানুষ। এ কারণেই সে তার উপর বিন্দু মাত্র বিশ্বাস করে না। কিন্তু এখন তার কিছু করারও নেই, তার মেয়েকে বাঁচাতে হবে, তাই সে চুক্তিতে রাজি হয়ে যায়। আর এরপরই সূর্য পরের দিন হাসপাতালে যায় আর নিজের ব্লাড টেস্ট করিয়ে নেয়, যাতে জানা যায় যে আসলেই তার বোন ম্যারোর স্টেম সেলস সামাইরার স্টেম সেলস এর সাথে ম্যাচ করে কিনা। কিছুক্ষণ পরেই রিপোর্ট চলে আসে। অবন্তিকা তখন অর্জুনকে বলে যে এখন আমাদের মেয়ে বেঁচে যেতে পারে, কারণ সূর্যের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে আমরা দেখি মধুরা ব্যানার্জিকে, সে এখন এই কেসের পেছনেই পড়ে আছে। দৃশ্য চলে যায় পরের দিন। সূর্যকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু এখন অর্জুনের কাছে স্রেফ 2 মাস সময় বাকি আছে সূর্যকে বাঁচানোর জন্য। কারণ যদি সূর্য বেঁচে যায় তবেই তার মেয়ে সামাইরা বাঁচবে। শুরুতে এখানে অর্জুন ইনভেস্টিগেশন করা স্টার্ট করে। সে প্রতিটা জিনিস জানতে চেয়েছিল যা তার জন্য জানা জরুরি, কিন্তু মধুরা হলো সরকারি আইনজীবী, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর। এই কারণে সে পুলিশের সাপোর্ট পাচ্ছিল, আর তার কাছে এখন প্রচুর প্রমাণও ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্যকে, যে জেলে অবশ্যই ছিল, কিন্তু তার সাথে ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছিল। তার কাছে কোনো জিনিসের কোনো অভাবই ছিল না। অন্যদিকে আমরা মধুরাকে দেখি, সে নিজের পুরো টিমের সাথে ইনভেস্টিগেশন করতে থাকে, আর ছোট থেকে ছোট সূত্রও সে খুঁজে বের করতে থাকে। কোনো কিছু সে বাদ দিতে চায় না। কিন্তু এখন তার হাতে এমন কিছু জিনিস পড়ে যা দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। মধুরার কাছে সম্প্রতি একটা ডিএনএ রিপোর্ট আসে। আসলে সোমার নখ থেকে যে রক্ত এবং স্কিনের এভিডেন্স পাওয়া গিয়েছে তা এখানে সূর্যের ডিএনএর সাথে ম্যাচ করে। আর এই সমস্ত এভিডেন্স দেখার পর এখন মধুরার মাথায় কিছু প্রশ্ন ঘুরছিল। সে আসলে জানতে চায় যে যখন কেসটা এত বেশি পরিষ্কার, তাহলে অর্জুন এই কেসটা লড়তে রাজি কিভাবে হলো, কারণ এই কেস তো কোর্টে টিকবেই না, সেই কেসটা অনায়াসে জিতে যাবে। যাক, এরপরই কোর্টে হাজিরা শুরু হয়ে যায়। আমরা দেখি মধুরা আর অর্জুন মুখোমুখি হয়, কিন্তু অর্জুন এখানে নিজের একটা ছোট্ট চাল চালে, আর উইটনেস বক্সে সূর্যকেই সাক্ষী হিসেবে ডেকে নেয় আর তাকে জিজ্ঞেস করতে থাকে যে আসলে সেদিন কি কি হয়েছিল। সূর্য জানায় যে আমি খুবই গিল্টি ফিল করছি, কারণ আমি যেই মেয়ের সাথে খুব বেশি কমফোর্টেবল ছিলাম আজ সেই মেয়ের ব্যাপারেই আমাকে এত সব কথা বলতে হচ্ছে, কারণ এখানে সোমার মাও বসে আছে। তখন সূর্য জানায় যে তারা যে ক্লাবে উপস্থিত ছিল সেই ক্লাবেই তাদের দেখা হয়েছিল প্রায় 10:30টার আশেপাশে। দুজনেই প্রচুর মদ্যপান করেছিল আর তাদের কথাবার্তাও বেশ ভালোই যাচ্ছিল। তাদের বন্ড ধীরে ধীরে মজবুত হচ্ছিল, দুজনে একে অপরের সাথে বেশ কমফোর্টেবল ছিল। এরপরই দেখতে দেখতে 11:15টার আশেপাশে তারা ওই ক্লাব থেকে বের হয়। আর তারা যখন গাড়িতে ছিল তখনই সূর্যের সোমার প্রতি ফিলিংস কাজ করে, তাই সে সোমার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সোমা পরিষ্কার তাকে মানা করে দেয়। সূর্য বলতে থাকে, তখন আমি মাতাল ছিলাম আর আমার মাথাও কাজ করছিল না, তাই আমি তখন সোমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করি। তখন সোমা আমার উপর অ্যাটাক করে আর সেখান থেকে সাথে সাথে পালিয়ে যায়। দেখা যায় সে যখন এসব বলছিল তখন এই কোর্টেই সূর্যের স্ত্রী অর্থাৎ গৌরীও বসেছিল। গৌরী যখন এইসব কথা শোনে তখন তার খুব খারাপ লাগে আর সে তখনই এই কোর্ট ছেড়ে চলে যায়। এরপর সূর্য জানায় যে সে প্রায় 1টার আশেপাশে নিজের বাড়ি পৌঁছে যায়। এরপর সে তার ওয়াইফের সাথে দেখা করে আর তার ওয়াইফও এটা কনফার্ম করেছে যে সে 1টায় নিজের বাড়ি ফিরেছিল।
তবে তার ওয়াইফের সাক্ষ্য কাউন্ট করা হবে না। তো এই সমস্ত জিনিস দেখার শোনার পর এখন মধুরার কাছে তো কোনো শব্দই বাকি ছিল না। সে যা যা পড়াশোনা করে এসেছিল তার সব জলেই ভেসে যায়। সে আসলে কোর্টে এটা জানাতে যাচ্ছিল যে সোমার নখ থেকে যে রক্ত পাওয়া গেছে তা আসলে সূর্যেরই ছিল। তার এভিডেন্সও তার কাছে ছিল আর ডিএনএ রিপোর্টও। কিন্তু এখন সেই সমস্ত জিনিস সেখানেই থমকে যায়। মধুরা এই সমস্ত কিছু একেবারেই ভাবেনি যে এই সবকিছু সূর্য নিজে বলে দিতে পারে, কারণ এখানে না তো মধুরার কাছে কোনো এভিডেন্স ছিল আর না অর্জুনের কাছে। এ কারণে কোর্ট তাদের পরবর্তী তারিখ দিয়ে দেয়। এটা দেখে সূর্য খুব খুশি হয়ে যায়। সেখানে অর্জুনকে বলে, এখন আমরা একই টিমে আছি, তাই তোকে একটু খুশি থাকতে হবে। তবে অর্জুনই আসলে বুঝতে পারছিল তার উপর দিয়ে কি যাচ্ছে। সে আসলে কতটা বাধ্য হয়ে এই অসভ্য সূর্যের জন্য কাজ করছে। অন্যদিকে আমরা দেখি যে সামাইরার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। প্রায়ই তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর এই কারণে এখন অর্জুন আর অবন্তিকা তাকে নিয়ে খুবই চিন্তিত ছিল। তারা তো বুঝতেই পারছিল না যে আসলে কি করবে, কারণ আর মাত্র কিছুদিন বাকি ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা মধুরাকে দেখি। সে কোর্টে এমন একজন সাক্ষীকে পেশ করে যে খুবই জরুরি ছিল, আর সে হলো সেই চাওয়ালা। তো চাওয়ালা জানায় যে সেদিন রাতে 11:15টার আশেপাশে যখন সে চা দেওয়ার জন্য সেই কালো গাড়ির দিকে এগিয়েছিল, তখনই হঠাৎ করে সেখান থেকে সোমা নিচে পড়ে যায়। আর সেখানে এক লোককে সে দেখে নিয়েছিল, আর সেই লোকটা অন্য কেউ নয় বরং এই লোকই, অর্থাৎ সূর্য। অর্জুন তখন তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। সে তাকে জিজ্ঞেস করে যে আসলে গাড়িটা কোনটা ছিল। চাওয়ালা তো সেটা বলতে পারে না, কিন্তু সে তাকে জিজ্ঞেস করে যে পুলিশরা তোমাকে কতগুলো ফটো দেখিয়েছিল এই লোকটাকে চেনার জন্য। চাওয়ালা জানায় স্রেফ একটা। এই কথা শুনে অর্জুন পরিষ্কার বলে দেয় যে পুলিশরা তো মনে হচ্ছে সূর্যকে ফাঁসাতে চায়, কারণ তারা এই চাওয়ালাকে স্রেফ একটাই ফটো দেখিয়েছে। এবার তো এই কেসটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করে, আর জজ সাহেবও একের পর এক পরবর্তী তারিখ দিয়ে দেয়। মধুরা এসব দেখে কোনোভাবেই বুঝতে পারছিল না যে আসলে অর্জুন কি করতে চায়, কারণ তাদের কাছে তো কোনো এভিডেন্স নেই। আসলে তারা এই কেসটাকে এত লম্বা কেন টানছে। এরপরই আমরা দেখি অবন্তিকাকে। সে অর্জুনের কাছে আসে। সে অর্জুনকে বলে যে আমার কাছে কিছু এভিডেন্স আছে যার মাধ্যমে তোমার কেসে স্ট্রং হতে পারে। কিন্তু দেখা যায় তার কাছে আসলে সোমার কিছু ফটো আর কিছু পার্সোনাল চ্যাট ছিল, আর এইসবে অর্জুনের কেস আরো বেশি স্ট্রং হতে পারত। কিন্তু অর্জুন বলে যে সে কোনো নারীর চরিত্র হনন করে না। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। অর্জুন কোর্টে আসে। কোর্টে সেখানে তার দেখা হয় সোমার মায়ের সাথে। সোমার মা বলতে থাকে যে তুমি আসলে এই কেসটা কেন লড়ছো? এই কেস সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে সূর্য অপরাধী। তুমি সোমার ব্যাপারেও জানো না যে সে কত ভালো মেয়ে ছিল। সে আসলে সিএ হতে চেয়েছিল। সে একজন চমৎকার টপার ছিল, পড়াশোনায় সে ছিল খুবই ভালো। কিন্তু অর্জুন স্রেফ নিজের মেয়েকে বাঁচাতে চায়, তাই তো সে এখানে সোমার মাকে বলে যে সে শুধু নিজের কাজ করছে আর কিছু না। এরপরই অর্জুন কোর্টে অভিমন্যু নামের একজন ছেলেকে পেশ করে আর তাকে কিছু প্রশ্ন উত্তরের মুখোমুখি করে। আসলে অভিমন্যু এবং সোমা রিলেশনশিপে ছিল, আর অভিমন্যু তাকে খুব ভালোবাসতো। কিন্তু অর্জুন এখানে তাকে জানায় যে তুমি এখনো পর্যন্ত হাসপাতালে যাওনি, তাহলে কেমন ভালোবাসতে তুমি তাকে? এবার দেখা যায় অর্জুন কোর্টে অভিমন্যু এবং সোমার হোয়াটসঅ্যাপ চ্যাট পেশ করে, যাতে অভিমন্যু সোমার ব্যাপারে খুবই উল্টো পাল্টা বলছিল। সে তাকে অনেক নোংরা নোংরা কথা বলছিল, গালিগালাজ করছিল। এসব দেখে অভিমন্যু সোমার ব্যাপারে উল্টো পাল্টা বলতে থাকে, আর সে বলে যে সে এটাই ডিজার্ভ করত। এই কথা শোনার পর তো অর্জুনের ভীষণ রাগ হয়ে যায়, আর সে অভিমন্যুকে চুপ থাকতে বলে। সে বলে এই কোর্টে আমি আইনজীবী আর তুমি স্রেফ একজন সাক্ষী, কিন্তু বাইরে আমি ভুলে যাই যে আমি একজন লয়ার। এই কথাটা যেন মাথায় থাকে। অভিমন্যু এখানে এটাও জানায় যে সম্ভবত সোমা অন্য কারো সাথে গিয়েছিল, কিন্তু কোর্টে সোমার ইজ্জত নিয়ে টানাটানি করা হচ্ছিল। এই সমস্ত জিনিস অর্জুনের একদমই পছন্দ হয় না। যাক, এরপরে তারা পরবর্তী তারিখ পেয়ে যায়। বাড়ি পৌঁছানোর পরে অর্জুন অবন্তিকার উপর খুব রাগ করে, কারণ এই সমস্ত প্রমাণের কারণে সেখানে সোমার চরিত্রকে কোর্টে তোলা হলো। সেখানে তার মাও উপস্থিত ছিল, আর তিনিও এই সব কথা শুনেছেন। তার কতটা খারাপ লাগতে পারে একবারও কি তারা চিন্তা করে দেখেছে? অর্জুন বলতে থাকে, দেখো আমি কিন্তু এভাবে কাজ করি না, আমার এসব পছন্দ না। কিন্তু অবন্তিকা বলে যে আমরা আমাদের মেয়ের কারণেই এটা করছি, অন্যথায় আমি জানি তুমি কেমন মানুষ।
এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। আমরা সেই মধুরাকে দেখি। দেখা যায় গোখলে নামের একজন ইন্সপেক্টরের কল আসে মধুরার কাছে, আর সে তাকে বলে যে আমাদের হাতে এমন কিছু এভিডেন্স লেগেছে যার পরে এই কেস আগামীকালই খতম হতে পারে। এই কথা শুনে তো মধুরা ভীষণ খুশি হয়ে যায়, কারণ যেই এভিডেন্স তারা পেয়েছিল তা খুবই সলিড ছিল। এবার মধুরা সেই এভিডেন্স কোর্টে পেশ করে, এমনকি সে কোর্টে ফরেন্সিক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকেও পেশ করে। এখানে আমাদের প্রথমে জানানো হয় যে সৌর্যমান গৌর নিজের পুরো গাড়িটাকে কেমিক্যাল ওয়াশ করিয়েছিল, আর এই কারণেই তার গাড়ি থেকে কোনো প্রমাণ মেলেনি। কিন্তু একটা প্রমাণ মিলেছে, যার পর সমস্ত জিনিস পরিষ্কার হয়ে যাবে। আর সেই প্রমাণটা মিলেছে সৌর্যের চাবি থেকে। হ্যাঁ, সৌর্যের চাবিতেও রক্ত লেগেছিল, যেটা হয়তো সে খেয়ালই করেনি। আর এই রক্তটা গাড়ির কি হলেও লেগেছিল, আর বোঝাই যায় সেই রক্ত আর কারো না, সেই রক্ত ছিল সোমার। এখন এই কেসটা একটা ভিন্ন মোড়ে চলে যাচ্ছিল। মধুরা কোথাও না কোথাও অর্জুনের উপর বেশ ভারী পড়ছিল, আর এখন তারা আবার একটা নতুন তারিখ পেয়ে যায়। অর্জুন বুঝতে পারছিল না যে এত বড় একটা ব্যাপার তার হাত থেকে কিভাবে মিস হয়ে গেল। এরপরে অর্জুন আবারও সূর্যের কাছে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে সব তুই ঘটিয়েছিস, তাহলে তুই বল আমাকে, আর কত কথা লুকিয়ে রেখেছিস সেই সমস্ত কথাও বল। আমার কাছ থেকে কিছুই লুকানোর চেষ্টা করিস না, অন্যথায় কিন্তু এই কেস আমরা হেরে যাব। সূর্য জানায় যে সে কিছুই করেনি, সে একদম ইনোসেন্ট। কিন্তু এখানেই সূর্য অর্জুনের মেয়ের ব্যাপারে উল্টোপাল্টা বলতে শুরু করে, আর এসব শুনে তো অর্জুনের ভীষণ রাগ হয়ে যায়। সে সূর্যকে এখানে একটা সজোরে থাপ্পড় মেরে দেয়। এতে করে সূর্য সাথে সাথে মাটিতে পড়ে যায় আর বলতে থাকে, তুই আমার সাথে এমন করলি, এখন তো আমি তোর মেয়েকে আমার বোন ম্যারোর স্টেম সেলস দেব না, আর এখন তোর মেয়ে এভাবেই মরবে। এসব শুনে অর্জুন বলে, ঠিক আছে, আমিও অন্য কোনো পথ বের করে নিব। অর্জুন এখানে খুবই অসহায় হয়ে পড়ে, কারণ এখন তো তার কাছে আর কোনো উপায় নেই। সূর্য যা বলবে তাকে তাই করতে হবে, কারণ এখানে তার মেয়ের জীবনের কথা। তো এর কিছুক্ষণ পরই আমরা জানতে পারি হাসপাতালে একদিকে তো সামায়রার শরীর খারাপ হয়ে গেছে, আর অন্যদিকে সোমার শরীরও খারাপ হয়ে গেছে। এখানে ডাক্তাররা দুজনকে বাঁচানোরই যথেষ্ট চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ আমাদের জানানো হয় যে সোমা এখন আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। আর এটা দেখে তো সোমার মা খুব ভেঙে পড়ে, অনেক কান্না করতে থাকে। অন্যদিকে আমরা সামায়রাকে দেখি, যে এই আশঙ্কাজনক অবস্থার সাথে এখনো ফাইট করছিল। আর হ্যাঁ, সে এখন ঠিক আছে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন অবন্তিকা সূর্যের কাছে যায় জেলে তার সাথে দেখা করার জন্য। এখানে সূর্য অবন্তিকাকে বলে, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, কারণ আমিও তোমাকে ভালোবাসি। সে আরো বলে যে আমরা 3 বছর রিলেশনশিপে ছিলাম, আর তুমি স্রেফ 22 বছরের ছিলে। তুমি ওই বয়সেই বিয়ে করতে চাইছিলে, সন্তান চাইছিলে, কিন্তু আমি এই সমস্ত জিনিস চাইতাম না, আর এই কারণেই তো আমরা আলাদা হয়েছিলাম। কিন্তু অবন্তিকা বলে, দেখো, কারণ স্রেফ এতটুকু ছিল না, কারণ এটা ছিল যে তুমি শুধু আর শুধুই নিজেকে ভালোবাসতে। আর সেই সময় অর্জুনও আমাকে পছন্দ করত, আর আমি অর্জুনকে বেছে নেওয়াই আমার জীবনের জন্য সঠিক মনে করেছিলাম, কারণ সে একজন ভালো মানুষ যে শুধু নিজেরটাই ভাবে না। আর আমার এই ডিসিশন খুবই ভালো প্রমাণিত হয়েছে। আর একটা কথা, এখানে অর্জুন আমাকে তোমার কাছে পাঠায়নি, বরং আমি নিজে এখানে এসেছি। তো কিছুক্ষণ পরেই সূর্যের সাথে দেখা করার জন্য তার বাবা এবং অর্জুন আসে। আর এই সমস্ত জিনিস হয়ে যাওয়ার পর হর্ষবর্ধন বলতে থাকে, এখন আর কিচ্ছু করার নেই, আর সূর্যকে হয়তো জেলেই থাকতে হবে, কারণ এত কিছু হয়ে যাওয়ার পর তাদের রেপুটেশন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সম্ভবত সেই কারণেই তারা এই ইলেকশন জিততে পারবে না। কিন্তু অর্জুন বলে যে তোকে আমি এই কেস জেতাবো। এখন কোর্টের দৃশ্যে আমরা দেখি যে অর্জুন ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসারকে ডাকে। সে তাকে জিজ্ঞেস করে যে কি হলে যেই রক্ত পাওয়া গেছে তা দিয়ে কি প্রমাণ করা সম্ভব যে সূর্যই খুনি। কিন্তু এখানে সেই ফরেন্সিক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার বলে যে কি হলে যে রক্ত পাওয়া গেছে তা খুবই কম পরিমাণে পাওয়া গেছে, তাই এর দ্বারা এটা বলা কঠিন যে সূর্যই খুনি। দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, আর চাবিতে স্ক্র্যাচ লাগা রক্ত বেশি লেগেছে, আর সেই রক্তই কি হলে পাওয়া গেছে। আর এখন এই কেসটা অর্জুনের দিকে বেশি ঝুঁকে যাচ্ছিল। এই কেসটা বেশ স্ট্রং হয়ে গিয়েছিল, আর তারা পরবর্তী তারিখও পেয়ে গিয়েছিল। কিন্তু এখানে মধুরা এবং সোমার মা যখন বাইরে বের হয়ে আসে, তখন সোমার মা খুব উদাস ছিল। তাদের মনে হচ্ছিল যে সম্ভবত এখন কোনো লাভ নেই, সোমাও মারা গেছে, এখন তারা কার জন্য লড়ছে। তাই তাদের মনে হয় যে এই কেসটাকে উইথড্র করে নেওয়াই উচিত। কিন্তু মধুরা বলে যে আমরা লড়বো, শেষ পর্যন্ত লড়বো, আমাদেরকে এখানেই থেমে গেলে চলবে না। এরপর মধুরা আরো একবার নিজের টিমকে রেডি করে, আর তাদের বলে, এখনো পর্যন্ত তোমরা যত মানুষকে জিজ্ঞাসাবাদ করেছো, আরো একবার সেই লোকেদের কাছে যাও,
আমাদের একটা সলিড এভিডেন্সের প্রয়োজন, আর যদি সেটা না পাওয়া যায় তবে এটা বুঝে নাও যে আমরা এই কেস হেরে যাব। কিছুক্ষণ পরেই তাদের অফিসে একজন লোক আসে, আর সেই লোকের নাম শুভঙ্কর পিল্লাই। এর সম্পর্কে হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য চলে যায় কিছুদিন পর। শুরু হয় কোর্টের হিয়ারিং, যেখানে মধুরা একজন সাক্ষীকে পেশ করতে চায়। আর আজ ছিল ফাইনাল জাজমেন্টের দিন। মধুরা জানায় যে এই সাক্ষী আমাদের জন্য খুবই জরুরি, আর এই কেসের জন্যও জরুরি। এরপরই সে শুভঙ্কর পিল্লাইকে উইটনেস বক্সে ডাকে, আর তাকে বলে, তোমার যা জানা আছে সেটাই বলো, যা তুমি দেখেছো সেই সবকিছু খুলে বলো। এবার পিল্লাই জানায় যে 1 মে ভোর 4টায় তার ট্রেন ছিল, আর তার অন্য একটা শহরে যাওয়ার কথা ছিল, তাই সে প্যাকিং করছিল। এ কারণে সে সারা রাত ঘুমাতে পারেনি। কিন্তু সে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল, তখনই সে একজন লোককে দেখে, যাকে বেশ ফ্রাস্ট্রেটেড দেখাচ্ছিল, আর সে কলে কথাও বলছিল। আর তার পাশেই কালো রঙের একটা গাড়িও দাঁড়িয়েছিল। সে গাড়িটিকে তো চিনতে পারবে না, কিন্তু সে সেই লোকটাকে চিনতে পারে, আর সে অন্য কেউ নয়, বরং এই লোকই, অর্থাৎ সূর্য। কিন্তু অর্জুন বলে সে সম্ভবত তুমি কোনো ভুল লোককে দেখেছো, কারণ সেই সময় যেই লোককে তুমি দেখেছিলে সে সূর্য ছিল না, আর তার কাছে মোবাইল ছিল না। তাহলে আসলে সে কার সাথে কথা বলতে পারে? পিল্লাই এরপর জানায় যে সে সূর্যকে একটা 10 মিনিটে দেখেছিল, কারণ সেই সময় তার বাবার কল এসেছিল। কিন্তু অর্জুন জানায় যে একটার আশেপাশে সূর্য তার বাড়িতে ছিল। এবার কেস ধীরে ধীরে জট পাকিয়ে যেতে থাকে, তাই এখানে জজ সাহেব পরবর্তী তারিখ দিয়ে দেন। এরপরে অর্জুন আবারও সূর্যের কাছে যায়, আর তাকে জিজ্ঞেস করে যে আসলে এই সমস্ত জিনিস কি হচ্ছে এবং কোন কোন লোক তোমাকে দেখেছে। সূর্য বলে যে আমি ওখানে ছিলামই না, আমি একটাই নিচের বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর আমার ওয়াইফ এই বয়ান দিয়েও দিয়েছে। তখনই আমরা দেখি যে এখানেই সূর্যের একজন লোক আসে, যে খাবার নিয়ে এসেছিল, কিন্তু সে খাবারে ননভেজ আনতে ভুলে গিয়েছিল। তখনই সূর্য তাকে জিজ্ঞেস করে যে ননভেজ কোথায়। সেই লোকটা তখন সূর্যকে বলে যে আজ মঙ্গলবার, এই কারণে গৌরী ভাবি ননভেজ পাঠাননি। এরপর অর্জুন সেই জায়গাতেই যায় যেখানে সোমাকে আধমরা অবস্থায় পাওয়া গিয়েছিল, আর পিল্লাইয়ের বাড়িও এখানেই অবস্থিত, আর সেটা ছিল 3rd ফ্লোরে। অর্জুন এখানে সমস্ত জিনিস চেক করে, আর জানতে পারে যে রাস্তায় থাকা মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু এদের মধ্যে কেউই সূর্যকে দেখেনি। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা তখন অর্জুনকে দেখি, সে সূর্যের স্ত্রী গৌরীর সাথে দেখা করতে যায়। গৌরী জানায় যে একটার আশেপাশে তার স্বামী বাড়ি চলে এসেছিল। অর্জুন বলতে থাকে, আমি সূর্যের সাথেই দেখা করে এসেছি। সে জানালো যে সে তোমাকে হ্যান্ডেল করেছে, তো আসলে তোমার সাথে সে এমন কি করেছে? গৌরী কথা শুনে জানায় যে আসলে সেই রাতে একটার আশেপাশে যখন সে বাড়ি এলো, তখন সে আমাকে খুব নির্মম ভাবে মারধর করেছে, আর এমনটা প্রথমবার হয়নি। সে সব সময় আমার সাথে এই ধরনের আচরণ করে, আর আমাকে সব সময় মারধর করতে থাকে। সে যখন আমাকে মারছিল তখন আমি পুলিশকেও কল করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আমি তাদেরকে আবারও কল করি আর জানাই যে এখন সব ঠিক আছে, তাই তারা আর আসেনি। কিন্তু অর্জুন তাকে বলে যে এই কথাটা তোমার আগে জানানো উচিত ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি মধুরা এবং তার স্বামীকে তার একটা দামি রেস্তোরাঁয় খাবার খাওয়ার জন্য গিয়েছিল, আর এখানেই মধুরার স্বামী জানায় যে তার জব হয়ে গেছে, এমনকি তার চাকরিটা হর্ষবর্ধন গৌড় পাইয়ে দিয়েছে, আর সে অনেক অনেক টাকাও পাবে এতে। কিন্তু এর বদলে সে মধুরাকে জানায় যে তোমাকে এই কেসটা উইথড্র করতে হবে। মধুরা এসব শুনে বলে যে তুমি ওই লোকদের চেনো না, তারা তোমার চাকরি পাইয়ে অবশ্যই দিচ্ছে, কিন্তু যখন তারা এই কেস জিতে যাবে তখন তারা তোমাকে সরিয়ে দিবে। এখন তারা তোমাকে শুধু ব্যবহার করছে আর কিচ্ছু না। কিন্তু মধুরার স্বামী তো এসব কিচ্ছু মানছিল না। সে বলতে থাকে যে তুমি একজন সরকারি আইনজীবী, তুমি এতটাও টাকা কামাও না যাতে বাড়ির খরচ চলতে পারে, আর এখন যদি আমিও জব করি তবে আমাদের বাড়িতে টাকার অভাব হবে না, আর আমিও একটু ব্যস্ত থাকবো। কিন্তু মধুরার তো এই সমস্ত জিনিস মোটেও পছন্দ হয় না। সে রেগে গিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই লিফটের কাছে তার দেখা হয়ে যায় অর্জুনের সাথে। সেও এই একই রেস্তোরাঁয় আসছিল। অর্জুন তাকে দেখেই বলতে থাকে যে কেন না 1 কাপ কফি খাওয়া যাক। এই কথা শুনে মধুরা রাজি হয়ে যায়। এরপর দুজন মিলে কফি খেতে বসে। তারা দুজন তখন একে অপরের সাথে কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ করে এখানে কিছু লোক চলে আসে। তারা এসেই বলতে থাকে যে অর্জুন স্যারের সাথে কিছু জরুরি কথা আছে। অর্জুন তখন তাদের সাথে জরুরি কথা বলতে লাগে। তখন অর্জুনের মোবাইলটা টেবিলের ওপরেই রাখা ছিল, আর তখনই দেখা যায় এখানে তার অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে আসলে গৌরী ম্যাম তাদের সাথ দিচ্ছে না।
তিনি নিজের সাক্ষ্য কোর্টে দিতে চান আর নিজের বয়ান বদলাতে চান। এটা দেখার পর তো মধুরার খুব ভালো লাগে, আর এখন তার মনে হচ্ছিল যে সম্ভবত ফাইনাল স্টেটমেন্টে এই সমস্ত জিনিস জানানো যেতে পারে আর কোর্টে আরো একজন সাক্ষীকে পেশ করা যেতে পারে। এরপরই সে জজ সাহেবের সামনে জানায় যে সে আরো একটা নতুন সাক্ষীকে পেশ করতে চায়, যেই সাক্ষী আগে থেকেই এই কেসে উপস্থিত আছে, কিন্তু সে তাকে আবারও ডাকতে চায়। এরপরই দেখা যায় সে উইটনেস বক্সে গৌরীকে ডাকে আর গৌরীর উদ্দেশ্যে বলতে থাকে, তুমি গতবার যা কিছু জানিয়েছিলে তা সম্ভবত সব ভুল ছিল, কিন্তু এখন তুমি যা বলবে সেটাকেই সত্য মানা হবে, তাই দয়া করে ঠিক করে সবকিছু জানাও। গৌরী তখন জানায় আসলে সেই রাতে সূর্য একটায় নয় বরং 4টায় বাড়ি এসেছিল। সে বলতে থাকে, আমি শুরু থেকেই জানি যে সূর্য ভালো মানুষ নয়, সে সব সময় আমাকে মারধর করতে থাকে। যে মানুষ নিজের স্ত্রীর ইজ্জত করতে পারে না সে মানুষ ভালো হতেই পারে না। এসব শুনে তখন অর্জুন বলে যে এখন এই কেসটা সেই মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে স্রেফ এতটুকু জানাতে হবে যে সূর্য একটার আশেপাশে কোথায় ছিল। যদি সূর্যকে বাড়িতে পাওয়া যায় এর মানে হলো সে কিছুই করেনি আর সে ইনোসেন্ট। তখন অর্জুন কোর্টে মনীষ শর্মা নামের একজন পুলিশ ইন্সপেক্টরকে ডাকে, আর এখানে মনীষ শর্মা জানায় যে সেই রাতে গৌরী ম্যাম আমাদের কাছে কল করেছিলেন। তো এরপরই প্রমাণস্বরূপ তাদের কল রেকর্ডিং শোনা হয়। জানা যায় যে গৌরীকে সেই সময় সূর্য খুব নিষ্ঠুরভাবে মারছিল, পেছন থেকে সূর্যের আওয়াজও আসছিল, আর গৌরী তখন অনবরত মনীষ শর্মার সাথে কলে কথা বলে যাচ্ছিল, সাহায্য চাইছিল। তো এই সব কিছুর পর গৌরী এখানে সব সত্যি বলে দেয়। সে বলে যে সেই রাতে তার স্বামী 4টায় নয় বরং 1টাতেই এসেছিল, কিন্তু তার স্বামী প্রতিদিন তাকে খুব নিষ্ঠুরভাবে মারধর করত, এ কারণেই তাকে এখানে মিথ্যা বলতে হয়েছিল। এমন মানুষের সাথে সে একেবারেই থাকতে পারে না যে নিজের স্ত্রীর সম্মান করে না। এবার সে বলতে থাকে, আমি চাই এই মানুষের ফাঁসির সাজা হোক। অনেক ভয় পেয়েছি, মারের ভয়ে চুপ করে থেকেছি, কিন্তু আর না। এখন তো এই কেস পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এখানে সবাই জেনে গিয়েছিল যে সূর্য 1টাতেই নিজের বাড়িতে উপস্থিত ছিল, যে কারণে জজ সাহেবের এখানে নিজের ডিসিশন শোনাতে কোনো রকম কনফিউশন বা সমস্যা হয়নি। সে এখানে সূর্যকে সসম্মানে খালাস করে দেয় আর বলা হয় সে পুরোপুরি নির্দোষ, এই কারণে তাকে রেহাই দিয়ে দেওয়া হয়। তো এই সবকিছুর পর বাইরে আসলে সূর্য তার নিজের স্ত্রীর সাথে দেখা করে। সে বলে, আমি সত্যিই খুব খারাপ মানুষ, আমার সাজা অবশ্যই পাওয়া উচিত, আর সেই সাজা তুমিই দেবে, তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। তার স্ত্রীও তখন নরম হয়ে যায়। এরপর এখানে সূর্য তার স্ত্রীর সাথে বাড়ি যেতে শুরু করে, কিন্তু অর্জুন এখানে খুব রেগেছিল। সে রাগী চোখে সূর্যকে দেখতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানে যে এই সমস্ত জিনিস ভুল হয়েছে, একজন অপরাধীকে খালাস দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। ঠিক তখনই তার কাছে মধুরা আসে। সে এসে বলতে থাকে যে এই সমস্ত প্ল্যানিং তুমি করেছিলে, এ কথা আমি এখন জানতে পারছি। এরপর মধুরা জানায় যে সেই রাতে যখন তুমি রেস্তোরাঁয় এলে সেই সবই একটা প্ল্যানিং ছিল, তাই না? এরপর তুমি আমার সাথে কফি খাওয়ার জন্য দেখা করলে, সেটাও একটা প্ল্যান ছিল, আর আমি তো কিছুই বুঝতে পারিনি। আর ওরা যে এখানে তোমার সাথে দেখা করতে এসেছিল, বলছিল ইম্পর্টেন্ট কথা আছে, সেটাও একটা প্ল্যানিং ছিল। আর ওই যে তোমার কাছে যে মেসেজ করা হয়েছিল সেটাও খুব ভেবে চিন্তেই করা হয়েছিল, যাতে আমি গিয়ে গৌরীর সাথে দেখা করি। আমি এখন সব বুঝতে পারছি। এই সমস্ত জিনিস দেখা শোনার পর মধুরা এখানে অর্জুনকে বলে যে স্যার, আপনি তো এই কেস জিতে গেছেন, আমি আপনাকে আইডল মানতাম, আপনাকে নিজের গুরু মানতাম, কিন্তু এই কেসের পর আপনি আমার নজরে আজ পুরোপুরি হেরে গেছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, ক্ষমা করতে পারবো না, কারণ আপনি সবকিছু জানার পরেও এইসব কিভাবে করতে পারলেন। অর্জুন তো তাকে আসল কথা আর বলতে পারে না, চুপচাপ সব কথা হজম করে নেয়। এরপরই আমরা দেখি অর্জুন আর অবন্তিকা হাসপাতালে ছিল, আর দেখা যায় সূর্যও তার বোন ম্যারোর স্টেম সেলস দিয়ে দিয়েছিল, আর এর ফলে এখন অর্জুনের মেয়ে সামায়রার প্রাণ অনায়াসেই বেঁচে যাবে। আর এ কারণেই তো অর্জুন এত কিছু করেছে। সে যা করছে সব ভুল করছে জেনেও শুধুমাত্র নিজের মেয়ের দিকে তাকিয়ে একটা অপরাধীকে বাঁচিয়ে দিয়েছে। তো এসব দেখে মনে হচ্ছিল যেন কাহিনী এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না। অর্জুন তখন বলে
যে এখনো তো ইক্কা ছুড়ে দেওয়া বাকি আছে, অর্থাৎ এবার সে তার মোক্ষম চালটা চালবে। দেখা যায় এরপর সূর্য একটা মস্ত বড় পার্টিতে অর্জুনকে ইনভাইট করে। অর্জুনও সেখানে চলে যায় আর সূর্যের সাথে দেখা করে। অর্জুন বলতে থাকে যে তুই নিশ্চয়ই খুব ভালো করেই জানিস যে আমি সব সময় একটা ইক্কা ছুরি, আর এবারও বিনা ইক্কা ছুড়ে আমি তো থাকবো না, আমি আমার শেষ একটা চাল তো চালবই। অর্জুন বলতে থাকে শোন, আমার খুব ভালো করেই জানা আছে যে তুই মার্ডারটা করেছিস, তুই সোমাকে মেরেছিস, আর আমি প্রত্যেকটা জিনিস তোকে একটা একটা করে বলতে পারি। অর্জুন জানায় যে সেই রাতে তোরা ক্লাব থেকে বের হলি, তারপর সোমা আর তুই দুজনেই গাড়িতে উপস্থিত ছিলি। সুযোগ বুঝে তুই তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলি, কিন্তু সোমা এটা মোটেও সহ্য করেনি। সে তোর থেকে পালাতে শুরু করেছিল। তখনই তুই আবারও তার সাথে জোর জবরদস্তি করতে থাকলি আর নিজেরই চাবি দিয়ে তার উপর নির্মমভাবে হামলা করে দিলি। আর এই হামলার কারণেই বেচারি সোমা এতটা কষ্ট পেয়ে মারা গেল। কিন্তু ওই দিন রক্ত দেখে তুই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলি, তাই সোমার বডিটা তুই কোনো মতে সেখানেই ফেলে দিয়েছিলি আর দ্রুত পালিয়ে গিয়েছিলি যাতে কেউ তোকে ধরতে না পারে। তুই সেখান থেকে চলে যাওয়ার পর এবার তুই ভাবলি যে তুই তো একটা মস্ত বড় ভুল করে ফেলেছিস, কেননা ওখানে সেই চাওয়ালা তোকে দেখে নিয়েছিল। এই কারণেই তুই এবার একটা প্ল্যান বানালি। তুই একটা জায়গায় গিয়ে গাড়ি থামালি, আর এই গাড়ি তুই সেখানে থামিয়েছিলি যেখানে পিল্লাইয়ের বাড়ি উপস্থিত ছিল। ওখানে তুই এক দরিদ্র মানুষের থেকে মোবাইল নিয়ে নিস আর তার বদলে তাকে প্রচুর টাকা দিস। আর এরপরই তুই পিল্লাইয়ের বাড়ির নিচেই কারোর সাথে ফোনে কথা বলেছিলি, আর যার সাথে তুই ফোনে কথা বলেছিলি সেটা আর অন্য কেউ নয় বরং গৌরী ছিল। গৌরীকে তুই এই সমস্ত কথা জানিয়ে দিয়েছিলি। গৌরীও তোর সমস্ত কথা বুঝে গিয়েছিল, আর এরপরই তোরা মিলে একটা প্ল্যান বানিয়ে নিস। এরপর গৌরী তখনই পুলিশের কাছে কল করে, আর সেখানে গৌরী এমন অ্যাক্টিং করতে থাকে যেন তুই তাকে খুব মারধর করছিস। ব্যাকগ্রাউন্ডেও কারো আওয়াজ আসছিল, কিন্তু সেটাও অন্য কেউ নয় বরং তোরই লোক ছিল। সে জোরে জোরে কথা বলছিল আর সে গৌরীকে গৌরী বলে ডাকছিল। আর এটা ছিল সেই লোকটা যে জেলে সূর্যকে খাবার দিতে এসেছিল। সূর্য এই সব শুনে বলে, বাহ, তোর এই সমস্ত কথা জানা হয়ে গেছে, খুব ভালো, তুই তো একজন জিনিয়াস বান্দা দেখা যায়, কিন্তু তুই এই সমস্ত জিনিস প্রমাণ করতে পারবি না, তাই খামোখা চেষ্টা করে কোনো লাভ নেই। তখন অর্জুন বলে, তোর এমন মনে হচ্ছে যে এটা ইক্কা, আমার ইক্কা ছুড়ে দেওয়া তো এখনো বাকি আছে। অর্জুন বলতে থাকে, শোন, তুই যে মানুষের থেকে মোবাইলটা নিয়েছিলি আর তাকে যে টাকা দিয়েছিলি সে একজন সাক্ষী ছিল, আর একজন স্ট্রং সাক্ষী ছিল, আর আমি তো জানি তুই তাকে জ্যান্ত ছাড়বি না, এই জন্য সবার আগে তুই তাকে মেরে ফেলিস। কিন্তু আমি সেই জায়গায় জিজ্ঞাসাবাদ করেছিলাম, আর ওখানে যারা রাস্তায় থাকে সেই লোকেদের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম, আর সেখান থেকেই আমি জানতে পারলাম যে ওখানে আসলে 23 জন মানুষ থাকতো, কিন্তু এখন ওখানে 22 জনের ফ্যামিলি আছে। আর এভাবেই আমি জানতে পারি যে সেখানে একজন মানুষ গায়েব আছে। সে বলে তখনই সে জানতে পারে সূর্যের লোক চতুর সেই মানুষের পেছনেই আছে। এই কথা যখন এই লোকেদেরকে জানানো হলো তখন এই লোকেরা সেই সাক্ষীর পেছন পেছন যায়, আর চতুরের পেছনেও। চতুরকেও এখানে ধরে নেওয়া হয়, আর তখন থেকেই তোর এমন মনে হচ্ছিল যে চতুর আন্ডারগ্রাউন্ডে আছে, অথচ তুই এটা জানিস না যে চতুরকে তো অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। হাসপাতালে সেই সাক্ষীও ঠিক হয়ে গেছে আর সে নিজের সাক্ষ্য দিয়েছে। সূর্য এসব শুনে বলে, এই কেস অলরেডি খতম হয়ে গেছে, আর এখন তুই আমাকে জেলে পৌঁছাতেও পারবি না। অর্জুন বলে যে আমি কোথায় বলেছি যে আমি তোকে জেলে পৌঁছাবো? আমি তোকে জেলে পাঠাবো না, বরং অন্য কেউ পাঠাবে। কিছুক্ষণ পরই দেখা যায় মধুরা পুলিশ ফোর্সের সাথে এখানে আসে, আর সে এখানে সূর্যকে অ্যারেস্ট করে নেয়, কারণ অর্জুন মধুরাকেও এই সমস্ত কথা জানিয়ে দিয়েছিল। এই কারণেই তাদের এই কাজ করতে কোনো রকম সমস্যা হয়নি। আর মধুরাও এখন সবকিছু জানার পর অর্জুনের প্রতি আবারও সেই সম্মান ফিরে পায়। আর এভাবেই অর্জুন নিজের মেয়েকেও বাঁচিয়ে নেয়, আর একজন ভয়ঙ্কর অপরাধীকেও তার পাপের শাস্তি দেয়, নাহলে যে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারত না। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়।
সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।